বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, अच्छा सुनो, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অনেক কথা জমা, কোনটা রেখে কোনটা শেয়ার করব বুঝতে পারছি না। লন্ডনী ভাইয়া অবশেষে বাংলাদেশে এসেছেন, চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, শুনলাম বক্তব্য পুরোটাই। তিনি কিন্তু বিগত সময়ে বারবার সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এসবের মোকাবেলা নিয়ে কথা বলেছেন। আজকের বক্তব্যে তিনি আধিপত্যবাদ মোকাবিলা করবেন বলেছেন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করবেন একথা একবারের জন্যেও বলেন নাই। কেন বলেন নাই? বিএনপির পুঁজি তো ভারত বিরোধিতা, জামাতের পুঁজি ভারত বিরোধিতা, তাহলে ভাইয়া কেন আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেন না? নিশ্চয়ই কোনো টুইস্ট আছে। টুইস্ট কি সেটা আপনার অল্প কিছুদিনের মধ্যেই টের পেয়ে যাবেন। বিভিন্ন সূত্রে বিভিন্ন লোকেদের কাছে শুনতে পেলাম তারেক ভাইয়া ভারতের সাথে একটা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে প্রবেশ করেছেন, ভারত তাকে আসার জন্য সম্মতি দিয়েছে। যদিও এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কিন্তু গুঞ্জন শুনতে পাচ্ছি তাকে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে মব করা হচ্ছে, তাদের উপর আইনের কোনো শাসন নিশ্চিত করা হচ্ছে না, যারা দেশের বাইরে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে বাংলাদেশে ফেরত আনার বন্দোবস্ত করে দিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোনো ধরনের পারমাণবিক অস্ত্র কিংবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র কিংবা হোয়াটএভার কোনো ধরনের অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম ক্রয় করতে পারবে না। আরো শুনতে পেলাম জামাত এবং তাদের যারা সমমনা দল আছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, এদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে ধরতে হবে, ভেতরে পড়ে দিতে হবে লাল দালানের ভেতর। এগুলা শুনলাম, এগুলা আমি বিশ্বাস করি না, কারণ ভাইয়া এসব পালন করতে পারবেন না। কারণ ভাইয়ার দলের মধ্যে একাধিক মৌলবাদী আছে, ভাইয়ার দলের মধ্যে একাধিক স্বাধীনতা বিরোধী চক্র আছে, স্বাধীনতা বিরোধী শক্তি আছে। ভাইয়া তার বক্তব্যে অনেক কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। ভাইয়ার কথায় আমার প্ল্যানটা মনে পড়তেছে। আমার জীবনে একটাই লক্ষ্য, একটাই প্ল্যান, সেটা হচ্ছে রাজাকারদেরকে ড্যাশ মারা। রাজাকারদেরকে সকাল সন্ধ্যা রাত 3 বেলা নিয়ম করে ড্যাশ মারতে হবে, এবং এটা আমার হবিতে পরিণত হয়ে গেছে, এটা আমার শখ। রাজাকারদেরকে যত ড্যাশ মারতে পারি তত ভালো লাগে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। বুঝতে পারছেন তো আমার প্ল্যানটা কি, ভালো না? ভাইয়ার বক্তব্য শুনে বাংলাদেশের প্রথম সারির নায়িকা পরিমণি ভাইয়ার প্রেমে পড়ে গেছে। তো ভাইয়ার প্রেমে যদি পরিমণি পড়ে, সেক্ষেত্রে আরো যারা আছে তারাও ভাইয়ার প্রেমে পড়বে। ভাইয়ার বক্তব্যের মধ্যে যেই পরিবর্তন দেখলাম সবই ভালো লেগেছে। তিনি ভারতের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেন নাই। এটা কেন করেন নাই, কোন উদ্দেশ্যে করেন নাই, পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, সেটা সময় আসলে অবশ্যই আমরা জানবো, আপনাদেরকেও জানাবো এবং আপনারাও জেনে যাবেন। কিন্তু আমার একটা বিষয়ে খটকা লেগেছে, বিএনপির ভাইয়া 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে এসেছেন, সেক্ষেত্রে বিএনপির লোকজন নেতাকর্মীরা সবাই আসবে, একটা জনস্রোত হবে, এটা খুব স্বাভাবিক না? কারণ এখন তো বিএনপি বিরোধী দলে আছে, বাট কার্যত ক্ষমতা ভোগ করতেছে বিএনপি আর জামায়াত, একথা তো অস্বীকার করার সুযোগ নাই। জামাত যদি 60% হয়ে থাকে, সেক্ষেত্রে বিএনপি 40%, এমনটাই তো। এই ভাগটা তো আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরবর্তী সময় থেকেই। ভাইয়া কিন্তু তার অতীতের কোনো অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। খেয়াল করেছেন আপনারা? অতীতের তার যে অপকর্মগুলা, 21 আগস্ট, গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, এ ধরনের কোনো কাজের জন্য হাওয়া ভবন, তিনি কিন্তু ক্ষমা প্রত্যাশা করেন নাই, ক্ষমা প্রার্থনা করেন নাই। এটা হতে পারে তার কোনো কৌশল, এবং কি চুর তো কখনো আসলে জনসম্মুখে দাঁড়িয়ে তার চুরের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না, হতে পারে এটা তার অন্য কোনো কৌশল। যাই হোক, তারেক ভাইয়া দেশে গেছেন, সেখানে তার নেতাকর্মীরা স্বাভাবিকভাবে আসবে, একটা জনস্রোত তৈরি হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াকে গোলমাল বাঁধিয়ে দিয়েছে আওয়ামী লীগের কিছু শ্রেণী। এক শ্রেণী তারা বলতেছে তারেক ভাইয়া বাংলাদেশে আসছে, আওয়ামী লীগের রাজনীতি শেষ, শেখ হাসিনা দেশে ফিরতে পারবে না, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ ব্যাক করতে 10 থেকে 15 বছর সময় লাগবে। আরেকটা শ্রেণী তারেক ভাইয়ার সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্পণের তুলনা করতেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের তুলনা করতেছে। আরে তারেক ভাইয়া তো রাষ্ট্রের কেউ না রে, তারেক ভাইয়া তো বিগত সময়েও রাষ্ট্রের কেউ ছিল না। তার বাবা রাষ্ট্রপতি, তার মা প্রধানমন্ত্রী, তিনি ব্যক্তিগতভাবে কেউ না। তার একটা পরিচয় হতে পারে, তিনি হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা, হাওয়া ভবনের এমডি বলতে পারেন, এছাড়া তো তার কোনো পদ পদবি ছিল না, পরিচয় ছিল না। এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শেখ হাসিনা বাংলাদেশে যে এসেছিলেন,
80-র দশকে তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় কি সামরিক বাহিনীর কেউ তাকে প্রটোকল দিয়েছিল? সেনাবাহিনী কি তাকে ব্যারিকেড দিয়ে নিয়ে গিয়েছিল? তিনি কি বুলেট প্রুফ বাস কিংবা ট্রাক কিংবা অন্য কোনো যানবাহন ব্যবহার করেছিলেন? নিশ্চয় করেন নাই। আজকে তারেক ভাইয়া বাংলাদেশে ঠিকই ফিরে এসেছেন, কিন্তু তাকে নিরাপত্তা দিয়েছে যারা 2007 সালে তারেক ভাইয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, মাজা ভেঙে দিয়েছিল সেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মচারী এবং কর্মকর্তারা। তাকে বিমানবন্দর থেকে প্রটোকল দিয়ে SSF নিযুক্ত ছিল তার নিরাপত্তার জন্য, সর্বোচ্চ প্রটোকল। মানে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী যেই প্রটোকলটা পায় সেই একই প্রটোকল দিয়ে তাকে বিমানবন্দর থেকে 300 ফিট তার যে জনসভা, সেই জনসভায় নিয়ে গেছেন। কেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাপ্রধান ওয়াকার, পুলিশ প্রধান, বিজিবি প্রধান, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন, কেন তাকে প্রটোকল দিলেন? রাষ্ট্রীয় প্রটোকল। সে কোন প্রক্রিয়ায়, কোন আইনের বলয়ে রাষ্ট্রীয় প্রটোকল পায়? রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে, ভিভিআইপি প্রটোকল। তারেক রহমান কে? তারেক রহমান একটা দলের প্রধান হতে পারে, সেই দল ক্ষমতায় নেই, তাহলে তাকে কেন প্রটোকল দেওয়া হলো? রাষ্ট্রীয় বাহিনীকে কোথায় নিয়ে নামিয়েছে সুৎখুর ইউনূস, সেনাবাহিনীকে কোথায় নিয়ে নামিয়েছে এই জামাতি ওয়াকার। বুঝতে পারতেছেন আপনারা? এগুলা কিন্তু বাজে সাইন। এই ধরনের যে উদাহরণ সৃষ্টি করা হচ্ছে, ওদের ভবিষ্যতে কিন্তু এগুলা খুব বাজে ভাবে ফিডব্যাক আসবে, এটা মাথায় রাখবেন। সেনাবাহিনী কারো ব্যক্তিগত সম্পত্তি না। তারেক রহমানকে সেনাবাহিনী প্রটোকল দিতে পারে না। গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এ ধরনের নিয়ম চলে না, এগুলা হয় না। এই যে লজ্জার ইতিহাস সৃষ্টি করতেছেন একের পর এক, এগুলার কি মানে, এগুলা কেন করতেছেন আপনারা? হোয়াই? আপনারা যারা বিএনপির তারেক রহমানের সাথে শেখ হাসিনার তুলনা করছেন স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জন উপস্থিতি নিয়ে, আজকে বিএনপির সমাবেশে ঠিক কত লাখ লোক হয়েছিল আপনারা আমাকে কেউ বলতে পারবেন সঠিক সংখ্যাটা? যদি বলতে পারেন তাহলে আমাকে একটু বলে যাবেন। আর শেখ হাসিনার সাথে তারেক রহমানের তুলনা হয় না। শেখ হাসিনা সার্বভৌমত্বের প্রতীক। শেখ হাসিনা রাষ্ট্রের ভারসাম্য, উনি ক্ষমতায় না থাকাকালীন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা কি বুঝতে পারছেন? উনাকে রাষ্ট্রের ভারসাম্য বললে ভুল হবে। উনি এশিয়ার ভারসাম্য রক্ষা করে চলেছেন দীর্ঘ সময় যাবত, যেই ভারসাম্য এখন হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সো শেখ হাসিনার সাথে তুলনা করবেন না। আমি একটা উদাহরণ দিয়ে যাই। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, আওয়ামী লীগের এমপি, ক্রিকেট অঙ্গনে যেমন তার জনপ্রিয়তা, তিনি একজন কিংবদন্তি। রাজনৈতিকভাবেও সাকিব কতটা সফল হবে, সাকিবের স্বদেশ প্রত্যাবর্তন যেদিন হবে সেদিন দেখতে পারবেন। আজকে বিএনপির জনসভায় বা তারেক রহমানের সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যতজন মানুষ উপস্থিত হয়েছে, এর থেকে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হবে সাকিব যেদিন বাংলাদেশে ফিরবে। ঢাকার রাস্তায় মানুষের ঢল নামবে, পা ফেলার মতো জায়গা থাকবে না। আমি আপনাদেরকে কথাটা বলে রাখলাম, আপনারা মিলাই নেবেন। সাকিব যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন ঢাকার রাস্তায় পা ফেলার জায়গা থাকবে না। শেখ হাসিনা তো অতুলনীয়, ওনাকে তুলনা করা বোকামি তারেক রহমানের সাথে। সো তার সাথে শেখ হাসিনার তুলনা করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, যারা হতাশাগ্রস্ত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে আছেন। আপনারা রাজনীতি বুঝেন না। রাজনীতি শুরু হবে আজ থেকে বাংলাদেশে। তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আরেকটা সংবাদ আপনারা জেনেছেন কিনা জানি না, তারেক রহমানের দেশে ফেরার সংবাদের আড়ালে এবং তারেক রহমানের বিড়াল, যেটা জেবু না কি যেন নাম, সেই বিড়ালের আড়ালে পড়ে গেছে এনসিপি, যে জামাতের সাথে জুটে গেছে। আপনারা কি জানেন? এনসিপি আমরা বারবার বলেছি এটা জামাতের বি বা সি টিম, কেউ বিশ্বাস করেন নাই। নতুন প্রজন্মের নেতৃত্ব এনসিপি কে ক্ষমতায় আনা হবে, এনসিপি নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে। 15 মাসে রাষ্ট্রের আকাশ ভরা তারা বানাই দিছে। এনসিপি জামাতের সাথে জুট করতেছে, অর্থাৎ ছেলেরা তাদের পিতার কুলে ফিরে গেছে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। এনসিপিও জামাতের কুলে অনেক বেশি সুন্দর। এরা বাইরে বের হয়ে আসলে নিজেদের পরিচয়ে কিছু করতে পারবে না, এবং সেটা তার প্রমাণ তারা দিয়ে দিয়েছে গতকাল রাতেই। যাই হোক, এগুলো অনেক বিষয়, অনেক খেলা চলমান। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আমার একটা পরামর্শ থাকবে, হতাশ হওয়ার কিছু নাই। রাজনীতি মাত্র শুরু। পৃথিবীতে রাজনীতি, কূটনীতি, এগুলা অনেক বিষয় আছে। রাজনীতি একটা দাবার বোর্ড। এই দাবার বোর্ডে এখনো হাতি, ঘোড়া, মন্ত্রী এবং নৌকা প্রাসঙ্গিক আছে। সো হতাশ হবার মতো কোনো কিছুই ঘটেনি। তারেক রহমান বাংলাদেশে আসছেন, তাকে তার কাজ করতে দেন। দেখেন তিনি রাষ্ট্রকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে তারেক রহমান কেন, তার পিতা স্বয়ং জিয়াউর রহমানও যদি বাংলাদেশে এসে রাষ্ট্র পরিচালনা করেন, এই রাষ্ট্রকে খুব সহজেই স্থিতিশীল করতে পারবেন না। কারণ বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে। বিএনপি ক্ষমতায় আসলো, আসার পর যদি 6 মাস 1 বছর পর ব্যাপক আন্দোলনের মুখে আবার বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হয়, সেটা কি ভালো হবে নাকি মন্দ হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।